2010-এর ধসের 7 বছর বাদে আবারও গত বছরের শেষ দিক থেকে চাঙা হতে শুরু করে শেয়ার বাজার। অফিস, আদালত, হাটবাজার, চায়ের টেবিলে আবারও চলছে পুঁজি বাজারে বিনিয়োগ নিয়ে জোর আলোচনা। ব্যাংকগুলো থেকে আমানত তুলে লোকে পুঁজি বাজারে বিনিয়োগ করছেন এমন খবর আসতে শুরু করার পর প্রধানমন্ত্রীর থেকে ঢাকা স্টক কর্তৃপক্ষ বারবার হুজুগে মেতে ধারকর্জ করে শেয়ার ব্যবসায় না জড়াতে সাবধান করেছেন। প্রধানমন্ত্রী যেখানে বিনিয়োগ করবেন সে প্রতিষ্ঠান সম্পর্কে জেনে বুঝে সে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও আর্থিক বিবরণী জেনে বিনিয়োগ করার সুপরামর্শ দিলেও 96 ও 2010-এর দুদফা ভয়াবহ ধসের অন্যতম কারণ যেটাকে মনে করা হয় এখনও নাম সর্বস্ব অনেক কোম্পানি সম্পদ মূল্য বেশি দেখিয়ে আর্থিক প্রতিবেদন দাখিল করে বাজারে তালিকাভুক্ত হচ্ছেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসব কোম্পানির আর্থিক সক্ষমতা যাচাই না করে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাদের অনুমোদন দিচ্ছে শেয়ার ছাড়ার। কোম্পানির আর্থিক প্রতিবেদন দেখতে বলেছেন প্রধানমন্ত্রী, কিন্তু তাতেই যদি থাকে ভুলভাল তথ্য তাহলে সাবধান হওয়ার উপায় কি? বাংলাদেশের পুঁজি বাজারের 84%ই এখনো ব্যক্তিগত বিনিয়োগ। শেয়ার বাজারে বিনিয়োগ কি সবার জন্যে? কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত এই বিনিয়োগের? বাংলাদেশ ব্যাংকের গভর্নরও শেয়ার বাজারে নজরদারি ঠিক না থাকলে আবারও বিনিয়োগকারীরা গুরুতর ক্ষতির মুখে পড়বেন এমন আশঙ্কা ব্যক্ত করেছেন। নজরদারি কি আছে যথাযথ? কিন্তু ব্যাংকের সঞ্চয়ের সুদ তো কমছে ক্রমাগত। সঞ্চয়ের বিকল্প জায়গা কি তবে শেয়ার বাজার? শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে আপনাদের যাবতীয় জিজ্ঞাসার উত্তর দিতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি কমিশনার অধ্যাপক এম হেলাল উদ্দিন নিজামী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট খুজিস্তা নূরে নাহারিন। আপনিও যোগ দিতে পারেন সরাসরি, ফোনে প্রশ্ন করুন এবং মতামত দিন। ফোন করুন 0298524331 অথবা 09666777311 এই নাম্বারে। স্বাগত আপনাদের তিনজনকে। খুজিস্তা নূরে নাহারিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে গত বছরে মানে এই তো চাঙা পুঁজিবাজার খুব চাঙা, সেটা ভালো খবর না খারাপ খবর এই নিয়ে আলাপ করতে করতে সপ্তাহখানেক ধরে মনে হয় আবার একটু মানে বাজারের চাঙা ভাব কমে আসতে শুরু করেছে। আজকে তো মানে বেশ খারাপ অবস্থা। কেন মানে চাঙা ভাবটা এত তাড়াতাড়ি কমে এলো কেন এবং সেটাতে বিচলিত হওয়ার কিছু আছে? ধন্যবাদ নবনীতা আমাকে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করার জন্য। এটা হয়েছে যে আমরা চাঙ্গা ভাবটা ছিল এটা কিন্তু খুব স্বাভাবিক মার্কেটের জন্য, স্টক মার্কেটের জন্য। কারণ আমরা দীর্ঘদিন যাবৎ দেখেছি যে স্টক মার্কেটের ম্যাক্সিমাম শেয়ারগুলো, ম্যাক্সিমাম কোম্পানিগুলো অবমূল্যায়িত ছিল। এখানে যেটা একটা হয়েছিল যে গত জুলাই মাসে এক্সট্রা এক্সপোজার, যে ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিগুলোর এক্সট্রা এক্সপোজার কিন্তু সমন্বয় করা হয়েছিল এবং তাদের কিছু কিছু পলিসিগত চেঞ্জ করে এবং বাংলাদেশ ব্যাংক তখন একটু হেল্প করে কিন্তু ওই সমস্যাগুলোর সমাধান করেছিল, যার ফলশ্রুতিতে মার্কেটটা আপট্রেন্ড দেখা গেছে। এবং আপনি যদি কিছুদিন আগে শেয়ার বাজার লক্ষ্য করেন দেখবেন যে শেয়ারটা শুধুমাত্র ফিল্ড লেভেলটা ক্রিয়েট হওয়া শুরু করেছিল। ওই অবমূল্যায়িত শেয়ারগুলো তাদের নর্মাল দামে ফিরে আসা শুরু করেছিল এবং শেয়ার মার্কেটে প্রাণ ফিরে আসছিল, গতি সঞ্চার হতে যাচ্ছিল, যেটা আমরা দীর্ঘদিন যাবত দীর্ঘ 5 বছর আমরা দীর্ঘ 6 বছর আমরা যে সংকটে ভুগছিলাম, যে অবমূল্যায়িত একটি শেয়ার বাজার, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, আশার সঞ্চার হয়েছিল, গতি সঞ্চার হয়েছিল শেয়ার বাজারে। কিন্তু সাম্প্রতিককালে মুদ্রানীতি ঘোষণার দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুদ্রানীতি ঘোষণা করেছেন, কিন্তু সেই সাথে শেয়ার বাজার নিয়েও কিছু কমেন্ট করেছেন, যাতে কি হয়েছে যে আপনি যেটা বলছিলেন যে 84% না 86%, 84 থেকে 86% কিন্তু ব্যক্তি বিনিয়োগকারী আমাদের। এখানে আপনি দেখেছেন গত কয়েকদিনে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে শেয়ার বাজারে বিনিয়োগ করুন এবং তিনি আরো একটা কথা বলেছেন যে দেখে শুনে বুঝে বিনিয়োগ করুন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী যিনি আছেন তিনিও বলেছেন যে না, পজিটিভ, বাজার অনেক ভালো, শক্তিশালী একটি শেয়ার বাজার। এই মুহূর্তে বিনিয়োগকারীরা যখন বাজারে ফিরতে শুরু করেছে, স্পেশালি আপনি যদি ব্যাংকগুলো দেখেন, ব্যাংকের মুনাফা কিন্তু ডাবল ডিজিটে ছিল, সুদ কিন্তু ডাবল ডিজিটে ছিল। আমি আসলে এটাও জানতে চাইবো আপনাদের সকলের কাছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলেছেন তা নিয়ে আপনাদের এত আপত্তি বা কিসের? আমি বলছি নবনীতা, সেই জায়গাতে নজরদারি ঠিক না থাকলে
ক্ষতিগ্রস্ত হতে আমি পারে ওই জায়গাটায় ফিরে আসছি, আসছি ডেফিনেটলি। যেহেতু ডাবল ডিজিট সুদটা ডাবল ডিজিটে না যে মুনাফাটা ডাবল ডিজিট না হয়ে কিন্তু সিঙ্গেল ডিজিটে এসছে, যার কারণে আমাদের বিনিয়োগকারীরা কোথায় বিনিয়োগ করবে? ডেফিনেটলি শেয়ার বাজার একটা জায়গা ছিল যেখানে বিনিয়োগ করতে পারতো। এই মুহূর্তে আপনি যেটা বললেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অবশ্যই তারা নজরদারি করবে, তাদের হাতে সমস্ত নিয়ন্ত্রণ আছে, কিন্তু জনসম্মুখে এইভাবে বলাটা কিন্তু ব্যক্তি বিনিয়োগকারীদেরকে ভীতিগ্রস্ত করে তুলেছে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে তারা, যে আবার কি হবে শেয়ার বাজারে। আপনি জানেন যে শেয়ার বাজারে আমরা নিকটবর্তী অতীতে দুটো ক্রাশ দেখেছি, একটা 96 সালে, 2010 সালে। আবার তার আমি আপনাকে থামাই, মানে আমি তো একটা এই আতঙ্ক, এই শঙ্কার একটা ছায়া আমি তো প্রধানমন্ত্রীর কথাও পেলাম। আমি তো ঢাকা স্টক এক্সচেঞ্জ যখন প্রেস ব্রিফিং করে বলে যে আপনারা জেনে বুঝে বিনিয়োগ করেন, তো তার মানে তো এই জেনে বুঝে বিনিয়োগ করার এবং নজরদারিটা ঠিকমতো হচ্ছে কিনা এই বিষয়ে না বলার কিন্তু আমাদের রেগুলেটরি বডি তারা আছেন, বিএসসিসি এন্ড ঢাকা মানে কেন্দ্রীয় ব্যাংক, তারা অবশ্যই নজরদারি করবে, কিন্তু এইভাবে জনসম্মুখে বলাটা ব্যক্তি বিনিয়োগকারীরা কিন্তু ভীতিগ্রস্ত হয়ে পড়েছে। এটার জন্যই কিন্তু তারা সবকিছু সেল করে দিচ্ছে। মূলত ব্যক্তি বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে চাই, কারণ আপনি যেমনটা বলছিলেন যে আমানতের সুদ, ব্যাংকের সুদ যেহেতু কমে আসছে, এখন শোনা যাচ্ছে সঞ্চয়পত্রের সুদও কমানো হবে, কাজে নিশ্চয়ই মানে আমাদের মতো অনেকেই ভাবছেন যে এটাই হয়তোবা শেয়ার বাজারে এখনই করলেই হয়তো অনেক অনেক লাভ। আপনি একটা বলেছেন যে অবমূল্যায়িত শেয়ারগুলো ঠিক দামে এসেছে, এটুকু বলে আমি অন্য অতিথির কাছে যেতে চাই যে মানে কোন শেয়ার অবমূল্যায়িত আর এখন চাঙা হয়ে যাওয়ায় শেয়ার এবার সঠিক মূল্যায়িত, এটা বুঝবো কি করে আমি? আপনি আমাকে জিজ্ঞেস করেন না, এটা হয়েছে কি ফান্ডামেন্টাল দেখে, মৌলভিত্তি সম্পন্ন শেয়ার আমরা যেটা বলি, যেমন কিছু কিছু ইন্ডিকেটর আছে, যেমন পিই একটা আছে, পিই রেশিওটা কি, ডিভিডেন্ড ইল্ড কি। শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে কিন্তু আপনার গ্রামার আছে, শেয়ার বাজারে নিজস্ব একটা ভাষা আছে যেটাকে আমরা বলি ফিনান্সিয়াল লিটারেসি, ওইটা দেখে বিনিয়োগ করতে হবে। আপনি বাজারে যখন একটা শেয়ার আসে তখন কিন্তু ওইটা একটা মূল্যায়িত সঠিক মূল্য ধরা হয়, আপনার বুঝতে হবে যে এইটা কতখানি যৌক্তিক বর্তমান বাজারের সাথে। বাজারে কোম্পানিগুলোর আপনার দাম মানে ডিফারেন্ট হবে, ডিফারেন্ট সময় ডিফারেন্ট হবে, এটা কোম্পানির কার্যক্রমের উপর ভিত্তি করে হবে। আপনার এই জ্ঞানটা থাকতে হবে ইনিশিয়ালি, মানে এই জ্ঞান না থাকলে তো আপনি ইনভেস্টমেন্ট করা উচিত হবে না। আমরা যেটা বলছি, আপনি রিসেন্টলি দেখেছেন যে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম কিন্তু শুরু হয়েছে এবং এটা দেশব্যাপী হচ্ছে এবং অনেকগুলো জেলায় হয়েছে এবং এখনো হচ্ছে এই প্রোগ্রামটা। তো এটা করে আপনার জানতে হবে যে কোন শেয়ারটা যৌক্তিক, কোনটা যৌক্তিক না। অধ্যাপক এম হেলাল উদ্দিন নিজামী, আপনার কাছে যেতে চাই যে ফিনান্সিয়াল লিটারেসির প্রসঙ্গ আসছিল, যে আমি বুঝতেই পারছি যে খুজিস্তা নুরে নাহরিন যে বলছিলেন যে টার্মগুলোর কথা, পি রেশিও, ইপিএস, এনএবি, আমরা দেখছিলাম যে এগুলো নাকি জেনে শুনে বিনিয়োগ করতে হবে। কাজে এগুলো আমি আর আজকে এগুলো কি সেটা আর এখন আলাপ করলাম না, কিন্তু এগুলো জেনে বুঝে বিনিয়োগ করতে হবে তা তো সত্যি। কিন্তু প্রধানমন্ত্রী ধরুন তিনি যেটা বলেছেন যে কোম্পানির অর্থনৈতিক অবস্থা কি সেটা জেনে বিনিয়োগ করতে হবে, সেটা আমরা একরকমের বুঝতে পারি। এবং বড় বড় কোম্পানিগুলোর তো ফিনান্সিয়াল রিপোর্ট দেওয়ার কথা এবং সেটার মধ্যে স্বচ্ছতা থাকার কথা, ভালো রিপোর্ট দেওয়ার কথা, সত্যি রিপোর্ট দেওয়ার কথা। 96, 2010 দুদফা ধসের পরেও এখনো এই রিপোর্টিং ব্যবস্থাটা, মানে ফিনান্সিয়াল রিপোর্ট যেটা কোম্পানিগুলো দেন সেগুলো সত্য নয়, সেগুলোর মধ্যে ভুয়া তথ্য, সেগুলো এখনো থাকছে কেন? এর মধ্যে তো একটা ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টও পাস হয়েছে, তারও তো কাজ হয়নি। আসলে আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন একসাথে, তো আমাকে এসবের উত্তর দিতে গেলে কিছুটা আগের যে বিষয়গুলোর অবতারণা আপনি করেছেন আমি সেদিকে একটু যেতে চাই। যে আপনার বিনিয়োগের যে ধারণা, আমরা যে ফিনান্সিয়াল লিটারেসি করেছি, কেন সেটা আমরা করলাম, সেটা এতদিন পরে কেন শুরু হলো? এটি তো আরো 20 বছর আগে হওয়া দরকার ছিল, কারণ আমরা তো আমাদের বিনিয়োগকারীদেরকে পরিপক্ক করে তোলবার দরকার। আমাদের প্রধানত কাজ এটি খুব সর্বজন বিদিত, আমরা এনফোর্সমেন্ট করি, আমরা রুলস ফ্রেম করি, আমরা মনিটরিং করি, আমরা সার্ভেলেন্স করি। কিন্তু আমাদের কমিশনের প্রধানতম চ্যালেঞ্জ ছিল যে আমরা রিফর্মস করব, রুলস তৈরি করব এবং আপনার সাপ্লাই এবং প্রোডাক্ট নতুন নতুন সরবরাহ নিশ্চিত করব। এগুলো আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ, অ্যাপার্ট ফ্রম দ্য লেভেল অফ আওয়ার রুটিন ফাংশনস দ্যাট আই হ্যাভ সিন জাস্ট এ মিনিটস ব্যাক। এর পরেরটি যে কাজটি চ্যালেঞ্জ আমাদের, সেটি হচ্ছে যে আপনার লিটারেসি, লোকজনকে, বিনিয়োগকারীদেরকে সচেতন করে দেওয়া। এটি কিন্তু যে কোনো রেগুলেটরের অপরিহার্য একটি চ্যালেঞ্জ, যেটা শুরু করা দরকার ছিল আরো 20 বছর আগে। যে কোনো কারণে হোক আমরা যেহেতু করতে পারিনি,
এটা এখন কি আমরা করে শুরু এই করেছি। লিটারেসি বাড়ানো যায় কি করে, কিভাবে সেই লিটারেসি মানে লিটারেট হওয়ার ক্ষেত্রে আপনাদের এই সার্ভিস নিতে পারে মানুষ, সেটা নিয়ে আমি প্রশ্ন করব। কিন্তু আপনি যদি শুরুতে আমাকে সেটার উত্তর দেন যে ফিনান্সিয়াল রিপোর্টিং ব্যবস্থাটাও আমি আসছি কেন আমি আসছি করা গেল না? আপনার নোট আমি নিয়েছি যে কথাটি বলছেন যে আমি যদি এখন বলি যে কেন বিনিয়োগকারীদেরকে সচেতনতা করবার প্রয়োজন হলো, যেটি আরো আগে করা দরকার ছিল। কারণ আমার বিনিয়োগকারী তো পরিপক্কতার পরিচয় দিচ্ছে না। আমাদের বিনিয়োগকারীরা অনেকটা নির্বুদ্ধিমান, আমাদের ব্যক্তি বিনিয়োগকারী যারা। কিন্তু আমাদের ইনস্টিটিউশনস আছে, তাদের হোল্ডিংস 70 to 75%, রিমেইনিং তো আমাদের ইন্ডিভিজুয়াল ক্ষুদ্র বিনিয়োগকারী যারা করেন। অবশ্য পুঁজিবাজারের ক্ষুদ্র বিষয়টার সাথে আমি পাবলিকলি না বললেও এই বিষয়টার সাথে ব্যক্তিগতভাবে আমি দ্বিমত পোষণ করি। কিন্তু সেই ধরনের ব্যক্তি বিনিয়োগকারীকে আমি বোঝাচ্ছি তাদের আপনার যে ফান্ডামেন্টাল রিসার্চ অ্যানালাইসিস করবার সক্ষমতা নেই, বোঝার কোনো ক্ষমতা নেই। সে কারণে ফিনান্সিয়াল লিটারেসি, আপনি যে কথাটা বলছেন আপনার আর্থিক অবস্থা কিংবা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝবার জন্য তাদের যে সক্ষমতার প্রয়োজন সেটি তারা বুঝছে না। না না না, আমি সেটা জিজ্ঞেস করিনি। আমি একজন দর্শকের ফোন নিয়ে আবার আসবো আপনার কাছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। আসসালামু আলাইকুম, আমি আলাউদ্দিন শান্তিনগর থেকে প্রশ্ন করতে চাচ্ছি। জি বলুন। যে আমি বলতে চাচ্ছি যে আমাদের স্টক এক্সচেঞ্জে যে কোম্পানিগুলি রয়েছে, দেশি বিদেশি যে কোম্পানিগুলো আমাদের দেশে ব্যবসা করছে, তার মধ্যে 20% কোম্পানি স্টক এক্সচেঞ্জে নেই। এই কারণেই ভালো শেয়ার আমরা পাচ্ছি না, যার কারণে অতিমূল্যায়িত হচ্ছে খারাপ শেয়ারগুলি। আমি চাচ্ছি যে কর্তৃপক্ষ এই ব্যাপারটা নজরে নিয়ে আসুক এবং আমাদের দেশের যে 5+ কোম্পানিগুলো রয়েছে তাদেরকে যেন পুঁজিবাজারে আনতে বাধ্য করা হোক। অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিন সাহেব ফোন করবার জন্য, এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি নিশ্চয়ই আমরা করব, আমি প্রতিমন্ত্রীর কাছে সেই প্রশ্নটি করব। অধ্যাপক নিজামী, আপনার কাছে জানতে চাইছিলাম ফিনান্সিয়াল রিপোর্টিং এর আর্থিক প্রতিবেদন কোম্পানিগুলোর দেবার বিষয়টি এখনো কেন রেগুলেট করে উঠতে পারছে না ঢাকা স্টক এক্সচেঞ্জ বিএসইসি? আমি যেটা বলি যে আমাদের যে আর্থিক প্রতিবেদনগুলো কোম্পানি আমাদের কাছে জমা দিচ্ছে, হিস্টোরিক্যালি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করছে কিনা সে বিষয়গুলো দেখবার জন্য আপনার আমাদের যে অডিট ফার্মগুলো আছেন তারা অডিট করেন। এবং আইক্যাপ যেটি করবার কথা সেটি কিন্তু সিন্স ইন্ডিপেন্ডেন্স তারা সিগনিফিক্যান্ট কোনো রোল প্লে করতে পারেনি। কিন্তু আমরা কমিশনে যোগ দেওয়ার পরে 2011 সালে আমরা কিন্তু আর্থিক শৃঙ্খলা স্টেটমেন্টগুলোতে, ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলোতে লিস্টেড কোম্পানির আমরা সেখানে অডিটর্স প্যানেল তৈরি করেছি। 30 অডিটর্স প্যানেলকে আমরা তৈরি করেছি ইন টার্মস অফ স্পেশাল ক্রাইটেরিয়া ফলো করবার জন্য। সেগুলো করে আমরা তাদেরকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি এবং আমরা ফাইন পেনাল্টি করছি অডিট ফার্মগুলোকে, যেটা সিন্স ইন্ডিপেন্ডেন্স আপনার আইক্যাপ করেনি। কিন্তু তারপরও হিস্ট্রিক্যালি আমাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে অডিট ফার্মের উপর। আমরা এই কথা বিশ্বাসও করি যে অডিট ফার্মগুলো যদি তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে যদি যথাযথ ভূমিকা পালন করত, তাহলে আমার গবেষণায়, আমার ভাষায়, এবং এই গবেষণাটি আরও অনেকেই করেছেন, আমার সরকার মন্ত্রী মহোদয় এখানে আছেন, প্রতি বছর 20% রেভিনিউ লস করতো না। কারণ আর্থিক শৃঙ্খলাহীনতার কারণে, ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এবং জাগলারির কারণে সেখানে অডিট ফার্মগুলোকে যে পেশাদারিত্বের পরিচয় দেওয়ার দরকার সেটি তারা দেয়নি। না দেওয়ার কারণে, আমি বলছি না দেওয়ার কারণে, না দেওয়ার কারণে আর্থিক চিত্রের আপনার অডিট কারা করছেন? ইচ্ছা করলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইউএস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করতে পারতো, আমরা হয়তো আমাদের সেই ক্ষমতা আমরা চাইনি, আমরা সেটা এক্সারসাইজ করতে চাই না। কিন্তু তারা যেহেতু ডিপেন্ড করেছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার উপর, তাদের অডিট ফার্মের উপর, আমরা সেটা ডিপেন্ড করেছি তাদের উপর। কিন্তু তারা যে দায়িত্বটুকু পালন করবার কথা ছিল সেটি তারা করেনি বিধায় সেই পরিপ্রেক্ষিতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট করা হয়েছে। আমরা আমাদের 2011 সালের পরে কর্পোরেট গভর্নেন্স রুলস আমরা তৈরি করেছি। সেই রুলস অনুযায়ী আমরা আপনার অডিট ফার্মগুলোকে শাস্তির আওতায় নিয়ে এসেছি এবং সেটা শৃঙ্খলার ক্ষেত্রে অনেক নতুন বাতাবরণ সৃষ্টি হয়েছে। কোম্পানিগুলোর ডিউ ডিলিজেন্স কেবলমাত্র অডিট ফার্ম থেকে আমরা সন্তুষ্ট হচ্ছি না। এখন আমরা বলেছি যে আমাদের যে ইস্যু ম্যানেজার আছে, হি হ্যাজ টু রেসপন্সিবল টু প্রোভাইড দ্য ডিউ ডিলিজেন্স সার্টিফিকেট অফ দ্য লিস্টেড কোম্পানিজ। পাবলিক ইস্যু রুলসে আমরা সেটিও নিয়ে এসেছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই আর ভেরি মাচ হোপফুল যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল সরকার গঠন করার শেষ পর্যায়ে এসেছেন। অলরেডি কাউন্সিলের মেম্বারগুলো নিযুক্ত হয়েছে, কিন্তু 1.5 বছর হয়ে গেছে আর কি যে সেটি হয়তো একটু টেকনিক্যাল কোনো বিষয়ে লোক খোঁজবার ক্ষেত্রে কিংবা সার্চ কমিটি বসেছে, 2-1টা মিটিং করেছে সার্চ কমিটি। গত 19 তারিখে সার্চ কমিটি বসছে। তারা চেয়ারম্যান কোনো কমিশন করাই খুব সহজ না দেখা যাচ্ছে। চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পরে আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল কাউন্সিল এর পূর্ণতা না পেলেও ফাইন্যান্সিয়াল কাউন্সিল বসে যেতে পারবে, কাজ শুরু করতে পারবে। তা আমার বিশ্বাস যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যদি হয়, শুধু অডিট ফার্ম না, অ্যাকাউন্টস প্রিফার যারা করছে, সিএফও যারা, ফাইন্যান্স ম্যানেজার কিংবা অ্যাকাউন্টেন্ট,
তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা যাবে। হ্যাঁ, মানে এফআরএ তে তাই বলা আছে। রাইট, আমরা সেটি করব। আমি আশা করছি যে সেই ধরনের একটি শৃঙ্খলা ফিরে আসবে। এবং আইসিএবি মানে বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা আবার নিরীক্ষা করে দেবে, কাজেই সেখানেও আরেকটি দায়িত্বের জায়গা থাকবে। না, সেটি তারা আপনার প্রাইমারি আপনার ওভারসি বোর্ড হিসাবে তারা সেটা করতে পারে, ওভারসাইট বোর্ড হিসাবে, কিন্তু এফএক্স ওভারসাইট বোর্ডই হবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এফআরসি। জি জি, আমি এম এম হান্নান আপনার কাছে আসতে চাই যে যে প্রশ্নটি আমি আপনাকে এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কেন এখনো হলো না সেই প্রসঙ্গেও আসবো, কিন্তু দর্শক ফোন করে জিজ্ঞেস করেছিলেন যে বড় যে কোম্পানিগুলো আছে, দেশি বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করছে, তাদের সবাইকে কেন বাধ্য করা হয় না, যে মানে তাদের সবাইকে কেন শেয়ার বাজারে নিয়ে আসতে উদ্যোগী হওয়া হয় না বা বাধ্য করা হয় না? ধন্যবাদ আপনাকে। বাধ্য কথাটা বোধহয় এখানে ব্যবহার করা যাবে না, ফর দ্য রিজন যে এখানে এটা প্রত্যেকের একটা নিজস্ব অধিকার আছে তার পুঁজি বা তার অর্থ কোথায় খাটাবে। তো আমরা হয়তো সিচুয়েশন ক্রিয়েট করতে পারি, আমরা কিছু কিছু গ্রাউন্ড এখানে নিয়ে আসতে পারি যে দেখে আপনি অ্যাট্রাক্ট হয়ে আসবেন। বিদেশি কোম্পানিগুলোর আবার অন্য একটা ব্যাপার আছে এখানে। আমরা তো বিদেশি পুঁজির জন্য বেশ উদ্বিগ্ন, আমরা চাই আসুক। সুতরাং আসবার সময় যদি আমরা নানা ধরনের পুশিং শুরু করে দিই, তাদের মধ্যে ভীতির সৃষ্টি হতে পারে, তারা সরে যেতে পারে। এই সুযোগও তারা নিতে পারছে, কিন্তু কেউ নিচ্ছে। আর অভ্যন্তরীণ কিছু কিছু আমাদের শেয়ার সরকারের হাতে ছিল কিছু কোম্পানির, এইটা নিয়ে বিভিন্ন সময় আলাপ আলোচনা হচ্ছে যে ডাইভেস্ট করা দরকার, সরকার করতে চায়, করতে গিয়ে নানা ধরনের সমস্যায় সামনে পড়ে যায়। কিছুটা পলিটিক্যাল, আমি আর বি ভেরি অনেস্ট উইথ, কিছুটা আছে যে এটা ঐতিহ্যগত ব্যাপার। একটা জিনিস লক্ষ্য করার কথা, এখানে নিজামী সাহেব আছে, ওনারা এই কাজ করেন বা যে লেডি আছেন, ওনারা তো প্রায়োগিক ক্ষেত্রে দেখছেন। উই ডোন্ট হ্যাভ এ লং ট্রেডিশন ইন দিস বিজনেস। আমাদের এই যে পুঁজি বাজার, সিকিউরিটি এক্সচেঞ্জ এবং এর যে নিরাপত্তা বা ঝুঁকি ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, রিস্ক ম্যানেজমেন্ট, এইসব ব্যাপারে আমরা বাংলাদেশের মানুষরা খুব একটা সামান্য কয়েকজন হয়তো জানে। তারা আবার যেহেতু সামান্য 2-4 জন জানে, তারা ওই যে প্লেয়ার বলা হয়, কদিন আগে কমেন্ট করেছিলেন যে খেলোয়াড়রা খেলছে, আই ডোন্ট ইউজ দ্যাট টার্ম, কিন্তু হতে পারে তার নলেজ যদি থাকে এক্সট্রা ব্যবহার করে নোবেল প্রাইজও পেয়ে যায় কেউ কেউ, অতীতে পেয়েছ, আপনি উদাহরণ নামও বলা যাবে। আপনি যাচ্ছি না, কথা হলো যে খুব কেয়ারফুলি এটা হ্যান্ডেল করতে হবে, অ্যাবসলিউটলি কেয়ারফুলি। আপনি সাপও মারবেন, লাঠিও ভাঙবে না, এই হলো একটা মূল কথা। এটা এমন স্পষ্টকাতর একটা মার্কেট। এই যে কমেন্টের কথা বললেন, আমি এখানে কমেন্ট করা মানে হু এম আই, ওনারা হলেন গিয়ে এটা তদারকি করার কথা। মানে আমি সামান্য মানে এতে যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনি যে বলছেন যে এক রকমের ঝুঁকি আছে এবং আমরা এগুলোর ম্যানেজমেন্টে খুব ভালো না, কিন্তু যত বেশি বড় কোম্পানি, প্রতিষ্ঠিত কোম্পানিকে আমরা লিস্টেড করতে পারবো, তত বেশি তো ঝুঁকি কমে আসার সম্ভাবনা সৃষ্টি হবে, মানে আমার যুক্তি বলে। কারণ তখন ভালো কোম্পানিদের ভালো ফিনান্সিয়াল রিপোর্টিং ব্যবস্থা থাকে, ভালো কোম্পানিরা ভালো করে অডিট করে, সেই কোম্পানিগুলোর উপর আমি বেশি আস্থা রাখতে পারি। তখন আমাকে নাম অজানা কোম্পানির শেয়ার না কিনে একটা কেচ আছে। আপনি প্রথমেই বলেছিলেন, উনি বলেছেন যে 84% বোধহয় স্মল ইনভেস্টাররা, ইন্ডিভিজুয়াল ইনভেস্টাররা, এরা কিন্তু নট হাইলি লিটারেট ইন দ্যাট সেন্স। অক্ষর জ্ঞান সম্পন্ন হয়তো বিদেশিকাও আছে, IBA পাস, কিন্তু এই মার্কেট সম্বন্ধে ধারণা খুবই কম। সুতরাং এখানে আপনি তাদেরকে প্রোটেকশন দেওয়াটা কিন্তু আমাদের মৌলিক দায়িত্ব। এখন বড়দেরকে যদি আপনি ঢুকান, ওই বিগ ক্যাপিটাল এর বিগ ইনস্ট্রুমেন্ট এর বিগ নলেজ, তারা কিন্তু এদেরকে পুশ আউট করে দেবে, পারবে তারা তাদের ওয়েট দিয়ে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, স্মল ফিশগুলা উইল বি ইটেন আপ বাই দ্য লার্জার ফিশ। সেখানেও আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব এটা দেখার। মোটামুটি এমন একটা কাজ এইটা ফর দ্য গভর্নমেন্ট, ভেরি ডিফিকাল্ট। আমি এটা পালিয়ে যাবার পথ নেই, কারণ আমরা পুঁজিবাজার, আমাদের ফ্রি মার্কেট বিজনেস, আমাদের এগুলো আমাদের এখন সর্বশেষ অবস্থা, আমাদের থাকতেই হবে। তবে মাঝে মাঝে কিছু আমাদের আলটপকা কাজ হয়ে যায় এখানে, এটা অস্বীকার করছি না। তবে আমরা বিশ্বাস করি, আমরা আইন কানুন তৈরি করেছি, আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আমরা যথেষ্ট শক্তি বৃদ্ধি করেছি এবং এটা কিছু কিছু ফলও আমরা পেয়েছি, যদিও উবলিং হচ্ছে মাঝে মাঝে, এইটা স্বাভাবিক। ইভেন দ্য বিগেস্ট স্টক মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড, NYSE, সেখানেও উবলিং হয়। যারা ওনারা খোঁজখবর রাখেন তারা বলতে পারবেন। আমি একটা বিরতির পর এসে এটাও আলাপ করতে চাই যে হ্যাঁ, মানে শেয়ার বাজারে এইসব মানে ওবলিং এর যদি আমি টালমাটাল, মানে এরকম তো হতেই পারে, কিন্তু সুরক্ষার ব্যবস্থাগুলো তো থাকা দরকার। সেগুলোর কি কি ব্যবস্থা আছে বাংলাদেশে, সেটাও আমি দর্শককে একটু জানাতে চাই। দর্শক থাকবেন রাজকাহনে।
ফিরে এলাম রাজকাহনে। আপনারা জানেন আজকে রাজকাহনের ফোন লাইন খোলা, আমরা আলাপ করছি পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিরাপত্তা বিষয়ে। দর্শক একজন আছেন ফোনে, আমরা সেই দর্শকের ফোনটা নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম টিটো, আমি ঢাকা থেকে বলতেছি। জি জি বলুন। আমার প্রশ্ন তিনজনের কাছেই, যে পুঁজিবাজারে যারা ধসের আগে যারা মোটামুটি যারা ছোট বিনিয়োগকারী ছিল, তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এরা অনেকে আইপিও এর মাধ্যমে কিছু লটারির মাধ্যমে কিছুটা টাকা পাইতো বা তারা কিছুটা টিকে ছিল। কিন্তু দেখা যাচ্ছে ইদানিং আইপিওতে কিছু স্বার্থন্বেষী মহল প্রিমিয়াম দিয়ে যে শেয়ারের দাম, যে কোম্পানির দাম 10 টাকা ফেস ভ্যালু হওয়ার কথা না, তাদের 15 টাকা 20 টাকা ফেস ভ্যালু দিচ্ছে। নাম্বার 2, এখন আবার দেখা যাচ্ছে হাউসগুলোকে বিনিয়োগকারী মানে ক্ষুদ্র আইপিও যারা সাধারণ বিনিয়োগকারী তাদের না দিয়ে হাউসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে আইপিওর সংখ্যাটা। কিন্তু আমার প্রশ্নটা, মাননীয় প্রতিমন্ত্রীও আছেন, উনি একজন, ওনার প্রতি আমি সম্মান রেখেই বলতেছি, জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করতেছে বাংলাদেশটাকে উঠানোর জন্য, কিন্তু এইসব ক্ষেত্রে যারা তদারকি করতেছে তারা কি দেশপ্রেমিক নাকি তারা কোনো বিএনপি জামাতের এজেন্ট হিসেবে কাজ করতেছে? দর্শক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জি, আমরা আরেকজন দর্শক আছেন ফোনে, তাকে নিয়ে নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, শরীয়তপুর থেকে। রাজকাহনকে ধন্যবাদ নবনীতা চৌধুরীকে এই ধরনের একটা অনুষ্ঠানকে আমাদের দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, ঝুঁকির মধ্য দিয়ে এই পুঁজিবাজারটা অত্যন্ত স্পর্শকাতর। যেভাবে এটা বিস্তৃত ঘটানোর কথা, সেভাবে কিন্তু অদ্যাবধি বিস্তৃত ঘটেনি। বিশ্বস্ততার একটা জায়গা রয়েছে। আমার কথা হচ্ছে, এটাকে আরো কিভাবে সম্প্রসারণ করা যায়, এই বিষয়ে আমার একটু জানার আস্থা কি করে বাড়ানো যায় না? ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। জি, খুজেস্তান নূরে নাহরিন, আপনি যদি প্রথম দর্শকের টিটু সাহেব যে প্রশ্ন করেছিলেন, এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে। এই জিনিসটা হয়েছে, উনি আইপিওর দাম বলেছেন। আইপিওর যখন বাজারে আসে সবগুলোই কিন্তু এখন 10 টাকা ভ্যালু করতে হবে, এটা একদম কমন। এটার উপরে দেখা হয় যে তার যে ইন্ডিকেটরগুলো, যে আপনার ইপিএস কেমন, তাদের আমি বলেছিলাম যে পি কেমন, তারপরে আপনার তাদের গ্রোথ কেমন, সবকিছু মিলিয়ে যে টার্মগুলো জেনে আমাদের ব্যবসায় নামতে হবে, ওইটা দেখে আপনার ওই মানে এক্সট্রা যে টাকাটা থাকে প্রিমিয়াম হিসাবে ওইটা দিয়ে আনা হয়। এটা কিন্তু দেখেন আমাদের রেগুলেটরি বডি যে আছেন, বিএসসিসি স্যাররা আছেন, তারা কিন্তু দেখে শুনে তারপরে ওইটার একটা দেন, পারমিশন দেন। আরেকটা হচ্ছে যে বুক বিল্ডিং এর মাধ্যমে এখানেও বিডিং করে করে দাম নির্ধারণ করা হয়। সো এই ক্ষেত্রে আমার মনে হয় না তেমন কোনো গাফিলতি আছে কোনো পক্ষের। বলছেন যে 10 টাকা ফেস ভ্যালুর শেয়ার 15 টাকা যে প্রিমিয়াম দিয়ে আপনি ধরেন একটা শেয়ার অনেকদিন ব্যবসা করেছে, সে লাভ করেছে, সে কেন 10 টাকায় ছাড়বে? সে তো 15 টাকা 20 টাকা চাইতেই পারে, কিংবা এরকম। এটা যৌক্তিক কিনা এটা ধরেন নির্ধারণ করেন আমাদের রেগুলেটরি বডি যারা আছেন। আরেকটা হয়েছে যে রেগুলেটরি বডি কোনোদিন আপনার প্রাইস ফিক্স, ওই যে অডিটররা দিয়ে দেন, তারা আপনারা দেখেন। আমি একটু যদি বলি যে প্রশ্নের খুব প্রাসঙ্গিকতার কারণে আমি বলবো, আমি বিনিয়োগকারী যে প্রশ্নগুলো করেছেন আসলে এগুলা খুব পরিশীলিত প্রশ্ন নয়। তারপরেও আমি বলছি যে তাদের যেহেতু অজ্ঞতা আছে, ফান্ডামেন্টাল রিসার্চ যেহেতু তারা বুঝছেন না, সেই ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের বিদ্যমান বাস্তবতা এটি খুব স্বাভাবিক। আইপিও প্রাইস কখনো আপনার রেগুলেটর নির্ধারণ করে না। ইট ইজ ডিটারমিন্ড বাই দ্য ইস্যু ম্যানেজার, issuer and the audit firms who audited the financial statements. দামটা ঠিকমতো ঠিক হলো কিনা সেটা দেখা কি আপনাদের কাজ? আমি বলছি নো, সেটি আমাদের কাজ নয়। আমি তো আপনাকে বললাম যে আইপিও প্রাইস ফিক্স করার জন্য সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন does not have any responsibilities to fix any price, even to provide any sort of guarantee about the accuracy of the financial statement that has been provided by the auditor and the due diligence provided by the issue manager and the issuer. কিন্তু অডিটর যে প্রাইসটা ফিক্স করে দিল সেটা ঠিক প্রাইস কিনা,
যেটা নিয়ে বিনিয়োগকারীর, আপনার ভাষায় অজ্ঞ বিনিয়োগকারীদের যেটা নিয়ে প্রশ্ন, সেই বিনিয়োগকারীর যে প্রশ্নটি মানে সেটা ঠিক প্রাইস কিনা সেটা নির্ধারণ, মানে তাহলে দেখছে কে? কেউ দেখছে না। আমরা সেটাই বলছি যে উনি যে অনেক আগের প্রশ্ন করেছেন, এখন প্রিমিয়ামের কোনো আইপিও সরাসরি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে আসে না। ফেস ভ্যালু যদি হয় কমিশন ফিক্সড প্রাইস মেথডে সেটি নির্ধারণ করে, এবং আগে যেগুলো আসতো আমি সেই বিষয়ে কথা বলেছি, এটি যারা নির্ধারণ করেন কমিশন দেখে বাস্তবতার আলোকে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে সেটি কন্ট্রাস্ট করে কিনা, তার লাস্ট 3 ইয়ার্সের কিউমুলেটিভ প্রফিটের সাথে সেটি কন্ট্রাস্ট করে কিনা, তার ক্যাশ ফ্লো, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট সব ঠিক আছে কিনা, কমিশন এতটুকু ওভারসি করে। কিন্তু এই দায়িত্বটা বর্তায় ডিউ ডিলিজেন্স, এক্স্যাক্টলি রাইট। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ধরে নিই সে দামটা ঠিক নেই, এটি প্রত্যাখ্যান করবার যথেষ্ট ইচ্ছা আকাঙ্ক্ষা তো আপনার ক্ষমতা আছে। কেন আপনি পঙ্গপালের মতো হুমড়ি খেয়ে এই ধরনের অপরিপক্ক, আপনাদের ভাষায় খারাপ শেয়ার এর পেছনে, খারাপ কোম্পানির পেছনে 8, 10, 20 গুণ বেশি আবেদন জমা দিচ্ছেন? অধ্যাপক নিজামী, আমি আপনার কাছে আসলে আসবো। আপনি বারবার যে ভাষায় কথা বলছেন তাতে মনে হচ্ছে যে না আমি শেয়ার বাজারে বিনিয়োগ করতে আসলে একটা অপরাধ। না এটা আপনি এটা কিন্তু যথেষ্ট মাত্রায় আমি মনে করি যে গ্রহণযোগ্য প্রশ্ন হয়নি। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব। আমার প্রশ্ন উত্তর দিয়েছেন, আমি আরেকটা প্রশ্নের উত্তর না আমার উত্তর শেষ হয়নি। আমি আপনাকে বলছি যে আপনি দেখেন, আপনি সেই প্রশ্ন করছেন আমার বিনিয়োগকারী সচেতন নয়। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, আমরা বলি বাইরের দেশে এই ধরনের হচ্ছে, ফেসবুক যেটি আপনার 2 বছর আগে লিস্টেড হলো নাসদাকে, ফেসবুকের আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কন্ট্রাস্ট করে বিলো $1, দ্যাট মিনস 0.36 সেন্টস অনলি। ফেসবুক জাকারবার্গ বলেছে, আই হ্যাভ বিন নার্সিং দিস বেবি, দিস ফেসবুক সিন্স ভেরি বিগিনিং অফ মাই। এটার সাথে এটার কি সম্পর্ক আমি বুঝতে পারি। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি ফেসবুক, আমি আসবো অধ্যাপক নিজামী আপনার কাছে। খুজেস্তান নাহরিন আরেকটি প্রশ্ন দর্শক করেছিলেন আরেকটি প্রশ্ন যে ব্রোকার হাউসগুলো মানে কিছু ভালো আইপিও মানে তারাই পেয়ে যাচ্ছে, আপনি যদি না এটা একটা পার্ট পাচ্ছে, ডেফিনেটলি আমরা সুযোগ পাচ্ছি। সবাই যে সবসময় নিচ্ছে তা না, আমরা অনেক সময় একটা সুযোগ পাচ্ছি। এতে করে যে আমরা বিনিয়োগকারীদের শেয়ারটা নিয়ে নিচ্ছি তা কিন্তু না। আমাদের জন্য নতুন একটা নিয়ম হয়েছে যে একটা পোর্শন ব্রোকারদের জন্য রাখা হয়। এখানে অনেক ব্রোকাররা নিচ্ছেও না, কারণ সবসময় যে এটা লাভজনক হচ্ছে তাও না। আমরা হিসেব করে দেখি যে যদি মনে হয় যে যৌক্তিক, দেন আমরা পার্টিসিপেট করছি, আর না হলে করছি না ডেফিনেটলি। আর এটার জন্য যে ওনারা কম পাচ্ছেন, বিনিয়োগকারীরা কম পাচ্ছেন, আইপিওর বিনিয়োগকারীরা, এটাও কিন্তু ঠিক না, ঠিক কথা না। কারণ তাদের জন্য আলাদা, তাদের টোটাল প্রসিডিউরটা 2 ভাগে ভাগ করা, একটা ব্রোকাররা পাবে, একটা বিনিয়োগকারীরা পাবে। সো ওদের সাথে আমাদের কিন্তু কোনো দ্বন্দ্ব নেই, কোনো কি বলবো, মানে এটার সাথে ইন্টারঅ্যাক্ট করার কিছু নেই। আচ্ছা, আর মানে এই যে ধরুন যারা বিনিয়োগ করতে চান, মানে যে প্রশ্ন অধ্যাপক নিজামী তুললেন যে মানে আপনি তো বেশি দামের মনে হলে আপনি নাও কিনতে পারেন, কিন্তু আপনার কি মনে হয় যে মানে যে প্রতিটি কোম্পানি সম্পর্কে যথেষ্ট তথ্য জানার সুযোগ এখন বিনিয়োগকারীদের রয়েছে? বিনিয়োগকারীরা কিন্তু যে জিনিসটা হয়েছে নবনীতা, আমাদের এখানে সবচেয়ে যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের বিনিয়োগকারীরা, স্পেশালি ক্ষুদ্র বিনিয়োগকারী যাদেরকে আমরা বলি, যে 10 লাখ টাকা নিচে যারা আমাদের এখানে, তারাই কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে আমরা তাদেরকে চিহ্নিত করেছি। এদের মধ্যে সবচেয়ে সমস্যা হচ্ছে যে এখনো আমাদের বিনিয়োগকারীরা অনেক বেশি লিটারেট না, সবাই কিন্তু ওইভাবে লিটারেট না। তারা যখন একটা শেয়ার বাজারে আসছে তারা ধরেই নিচ্ছে যে ডেফিনেটলি এটা সবকিছু ভালো আছে, নাহলে এটা ছাড়পত্র পেলো কি করে, এরকম একটা কিন্তু কাজ করে, যার কারণেই কিন্তু ফিনান্সিয়াল লিটারেসি। আবারও আমি আসছি যে আমরা যেমন ধরেন ব্রোকার, আমরা হিসেব করি যে দেখি যে এটা কতখানি যৌক্তিক প্রাইস, কিংবা এটার ইভেন দেন আমরা ম্যানেজমেন্টটাও দেখি যে ম্যানেজমেন্টে কে আছে এবং মালিক কে আছে। অনেক মালিক আছে, যে আমাদের অনেক কোম্পানির মালিক আছে যাদের 2-3টা শেয়ার বাজারে আছে। আমরা দেখি যে আগের কোম্পানিগুলো কেমন অ্যাক্ট করেছে, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা এত কিছু এখনো বুঝে ক্যালকুলেট করে বিনিয়োগ করতে পারে বলে আমার মনে হয় না। হয়তো কেউ পারে, কিন্তু সবাই পারে না। অধ্যাপক নিজামী, আমাদের বিরতির আগে আরেকজন দর্শক ফোন করেছিলেন এবং প্রশ্ন করেছিলেন মন্ত্রীকে যে কেন বড় বড় কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা হচ্ছে না। বড় বড় কোম্পানি, দেশি বিদেশি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করলে কি পরিস্থিতি মানে কিছুটা উন্নত হবে? আসলে চয়েস বাড়বে তো। প্রাসঙ্গিক প্রশ্ন একই সাথে ছিল, সরকারি কোম্পানি শেয়ারের বিষয়টাও সে জায়গায় ছিল। আমি দুটো বিষয়ে আমি বলবো যে আসলে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, বিদ্যমান বাস্তবতায় আমরা যে অ্যাগ্রেসিভলি আমাদের ইকোনমিতে ডেভেলপ করেছে, সেটিকে যদি আপনি 2005-এর সাথে কম্পেয়ার করে নিয়ে আসেন এই 10 বছরে, সেটি তো আপনার কোনো বিবেচনায় বলা যাবে। আপনি যদি আমাদের এডিপির কথা যদি আপনি ধরেন, যেটি 5 বছর আগে $5 বিলিয়ন ছিল, স্যার অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এটি এখন $15 বিলিয়ন।
কিন্তু তারপর আমার বিশ্বাস যে এবছর সে আগামী অর্থ বছরে সেটি 18-20 বিলিয়ন ইউএস ডলারে যাবে। তো এটি একটি অর্থনীতির সূচক। আমাদের রেমিটেন্স আপনি দেখেন, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দেখেন 32 বিলিয়ন ইউএস ডলার, যেটি আগে 3-4 বিলিয়ন ইউএস ডলার ছিল আজ থেকে 10 বছর আগে, এখন 32 বিলিয়ন ইউএস ডলার। আমাদের আপনি গার্মেন্টসের যদি আপনার আমাদের ফরেন রেমিটেন্স ধরেন সেটা 34 বিলিয়ন ইউএস ডলার। আমরা আমাদের যদি পারচেজিং পাওয়ার ক্যাপাসিটির কথা যদি বলি, পারচেজিং পাওয়ার প্যারিটি যেটাকে আমরা বলি, আইএমএফ এর ভাষায় আমরা বিশ্বে এখন 33rd ইকোনমিক অবস্থানে আছি, 33তম অর্থনীতির অবস্থানে আমরা আছি। আমাদের একটা উচ্চ মধ্যবিত্ত যেখানে আপনার করেছে, গ্রো করেছে। এই বাস্তবতার আলোকে এখন সময় হয়েছে যে বিদেশি কোম্পানিগুলোকে, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি কিছুক্ষণ আগে সাইটেশন দিয়েছেন, তিনিও তার বক্তব্যে এই কথাও বলেছেন যে রেগুলেটর কিংবা সরকার এখন ভাবনা শুরু করেছে বিদেশি কোম্পানিগুলোকে, যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারতে আছে, তারা লিস্টেড হচ্ছে, আমাদের এখানে লিস্টেড করবার জন্য। আমরা নিঃসন্দেহে আমাদের অর্থনীতির যেহেতু একটি পরিপক্ক অবস্থার দিকে অগ্রসর হয়েছে এবং আমরা একটি রূপকল্প বাস্তবায়নের ইতিমধ্যে একেবারে শেষ সীমায় এসে পৌঁছেছি 2021, সেই অর্থে আমরা এখন বিবেচনা করতে পারি। কারণ আমাদের দেশে বিদেশি কোম্পানিগুলো পুঁজি বিনিয়োগ করবে কিনা অর্থনীতির এই অবস্থায়, সেই সক্ষমতা এখন আমরা অর্জন করেছি তাদেরকে বলবার জন্য। আমরা যেখানে পদ্মা ব্রিজ করবার সক্ষমতা অর্জন করেছি, সেখানে অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে তারা যদি এখন আমাদের দেশে এখন বিনিয়োগ করতে চায়, তাদেরকে এখন আমরা এই কন্ডিশন দেওয়ার সময় হয়েছে যে তোমরা যদি এখানে বিনিয়োগ করতে চাও তাহলে একটি নির্দিষ্ট সময়সীমার পরে তোমাকে তালিকাভুক্ত হতে হবে। অনেকগুলো প্রশ্ন আমি আরেকটা বিষয় সরকারি শেয়ারের বিষয়টা দিয়ে একটু শেষ করি। সেটা হচ্ছে এই ধরনের একটি প্রাসঙ্গিক প্রশ্ন করা হয়ে থাকে যে সরকারি শেয়ার আপলোডের বিষয়টি, এটিও প্রয়োজন, এটি বেশি প্রয়োজন। মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন এবং সরকারের জন্য প্রয়োজন, পার্শ্ববর্তী দেশও। আমাদের দেশে আপনার যে আমি কিছুক্ষণ আগে এডিপির কথা বললাম, লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আমাদের যে বাজেট ঘাটতি থাকে, আমাদের সরকার, সদস্য সরকার সেটি কিভাবে ফুলফিল করে থাকেন, সেটি হয়তো তিনি ব্যাংকের কাছ থেকে ঋণ নিচ্ছেন অথবা সঞ্চয়পত্র বিক্রি করছেন। ব্যাংকের কাছ থেকে ঋণ নিলে তাকে সুদ দিতে হচ্ছে উচ্চমাত্রায়, সঞ্চয়পত্রে তার ক্লায়েন্টকে দিতে হচ্ছে মুনাফা। কিন্তু একটি অল্টারনেটিভ অপশন রিমেন্স, সেটা হচ্ছে এই বাজেট ঘাটতি পূরণ করবার জন্য আমাদের সরকার এখন চিন্তা ভাবনা করবে। আমাদের সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে সরকারের, স্যার নিজে জানেন, এই সিদ্ধান্তে আসা যাবে অচিরে যে সরকার তার বাজেট ঘাটতি পূরণ করবার জন্য এখন আর ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্রের উপর নির্ভর না করে তার সরকারি শেয়ার আপলোড করার জন্য সেটি একটি মোক্ষম সুযোগ আছে এবং সেটি ভারত যেটা অনুসরণ করে আসছে। ভারত কিন্তু তাদের সরকারি শেয়ার আপলোড করে বাজেট ঘাটতি পূরণ করে থাকে। আমি এই প্রশ্নগুলো নিয়ে মন্ত্রী আপনার কাছে আসবো, একটা বিরতি আমাকে নিতেই হবে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। মন্ত্রী, মূলত যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে একটা বড় প্রশ্ন এসে হয়ে দাঁড়িয়েছে, আমরা যদি সেই জায়গা থেকে শুরু করি যেখানে অধ্যাপক নিজামী শেষ করলেন। আমাদের কাছে দুজন দর্শক ফোনও করেছেন, আমি একটু ফোনগুলো নিয়ে নিতে চাই, তাহলে হয়তো দর্শকের প্রশ্নেরই উত্তর দিতে হবে আপনাকে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, মতামত রাখুন। মোফাজ্জল হোসেন, আমার প্রশ্ন হলো যে যেসব প্রতিষ্ঠানের মানে ব্যক্তি নাই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রতিষ্ঠানটি বন্ধ, এরকম প্রতিষ্ঠানেও দেখা যায় যে শেয়ারের দাম অনেক ঊর্ধ্ব উঠে যাচ্ছে এবং অনেক সাধারণ শেয়ারহোল্ডার যারা, তারা তো ওই আপনার ব্যালেন্স শিট দেখতে যায় না, অনেক কিছু দেখতে যায় না, তারা তো ওই দাম বাড়তি দেখে সেই শেয়ার কিনে তারপর তারা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারে যে ব্যবস্থা নিচ্ছে এসিসি, আমরা মনে করি এটা সাফিসিয়েন্ট না। তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে হবে যে আপনাদের শেয়ারের দাম বাড়ছে, কোনো লাইসেন্স নেই, তারা বলে লাইসেন্স সিস্টেম নাই কোনো, কিন্তু তারপরেও যে আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি মোফাজ্জল সাহেব। এই প্রসঙ্গ ধরেই শুরু করেছিলাম, কিন্তু আরেকজন দর্শক আছেন ফোনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। জি, আমি রবিন মোহাম্মদপুর থেকে বলছি। জি বলুন। জি, আমি আসলে জানতে চাচ্ছি আপনাদের যে এই শেয়ার বাজারে, আমি 2010-এ খুব মানে শেয়ার ব্যবসার প্রতি বেশি দুর্বল ছিলাম এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে শেয়ার ব্যবসায় নেমেছিলাম এবং আমার দেখা গেছে যে আমি আমার ফ্ল্যাট বিক্রি করে, যখন মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে বললেন নভেম্বর মাসের 15 তারিখে, আমার মনে আছে তারিখটা, যে এখনই সময় শেয়ার ব্যবসায় নামার, এখনই হচ্ছে মানে আপনার লগ্নি করার সময়, আমি আমার ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে আমি অর্থ লগ্নি করেছিলাম। কিন্তু দেখা গেল যে এই অর্থমন্ত্রী সে আবার ডিসেম্বরের ঠিক 30 তারিখে বললেন শেয়ার হচ্ছে একটা বাজে জায়গা, আপনারা শেয়ার ব্যবসায় নামবেন না, শেয়ার থেকে চলে আসেন। এই একটা কথার বিনিময়ে আমরা শেয়ার ব্যবসা থেকে কিন্তু ধ্বংস হয়ে গেল। এবং আমি আপনাদের তখনকার সিকিউরিটি এক্সচেঞ্জ যে আপনাদের দেখতো যে চেয়ারম্যান সাহেব, আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম এবং ওখানকার যে ওনার সেক্রেটারি, তার সাথে আমি দেখা করেছি যে আপনারা যে এই অধঃপতন হচ্ছে,
মাননীয় মন্ত্রী সেটা আমাদেরকে ধ্বংস করে দিলেন। তখন আমাদের ভবিষ্যৎ জি জি আমরা যারা আছি এই শেয়ার ব্যবসা রবিন সাহেব, আপনার প্রশ্নটি সম্ভবত এই যে এরপর কি কি সুরক্ষার ব্যবস্থা করা হলো সেই প্রসঙ্গ নিয়ে আমরা এর পরবর্তী পর্বেও আলোচনা করব, আর এখনো একটু করে শুনে নেব। অসংখ্য ধন্যবাদ রবিন সাহেব আপনার ফোনের জন্য। মন্ত্রী, দর্শকের প্রথম মানে মূল প্রশ্ন হচ্ছে বারবারই ঘুরে ফিরে যেটা আসছে, আমরা যদি ফিনান্সিয়াল রিপোর্ট প্রসঙ্গে যাই, যে প্রশ্ন আমি অধ্যাপক নিজামীকে প্রথম পর্বেও করেছিলাম, যে এখনো বলা হচ্ছে যে অনেক কোম্পানি যেগুলো নাম সর্বস্ব কোম্পানি তারাও তালিকায় ঢুকে পড়ছে, এবং এর মধ্যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হওয়ার পরেও 1.5 বছরে এই কাউন্সিলটি গঠিত হয়নি। মানে যথেষ্ট গুরুত্ব দিয়ে কি এই বিষয়গুলো দেখা হচ্ছে কিনা? প্রথম প্রশ্ন আপনাকে ধন্যবাদ। অবশ্যই যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কারণ এর আগে কখনো এই লাইনে চিন্তাই করা হয়নি যে ফিনান্সিয়াল রিপোর্টিং দুটা বডি আইসিএমএবিএ আইসিএবিএ অন্য যারা স্টেক হোল্ডার্স তাদেরকে একত্রে নিয়ে এসে প্রত্যেকের নিজস্ব কিছু উদ্দেশ্য থাকতে পারে, সৎ উদ্দেশ্য আমি বলবো, এদেরকে নিয়ে বসে একটা কমন গ্রাউন্ডে করার জন্য সরকারকে বার্গেন করে কথা বলে দীর্ঘ সময় করতে হয়েছে। এবং পরবর্তী পর্যায়ে এখন শেষ পর্যায়ে আমরা আছি, চেয়ার এবং একটা বোর্ড গঠন করা, বাছাই কাজ চলছে। বাছাই এই দেশে আনফরচুনেটলি যাই হোক যেতে চাই না, যে ইত্যাদি ব্যাপার ট্যাপার চলে আসে, হাওয়ার উইথ গুড ইন্টেনশনস সেই কাজটা চলছে। হয়তো আপনি একটু মাঝে মাঝে হল যে সময় বেশি লাগছে, আমি স্বীকার করবো না, বাট ভালো জিনিসের জন্য একটু ওয়েট করতেই হয় ইন লাইফ, ইউ হ্যাভ টু বি পেশেন্ট। এখানে আমার পেশেন্ট হচ্ছে। আমি শেয়ার বাজার সম্বন্ধে প্রফেসর নিজামী এবং বোন আছেন যিনি খুজিস্তা, ওটা ভালো বলতে পারবেন হোয়াট আই ফিল আমাদের মার্কেট সম্বন্ধে। এখানে যে স্মল যারা বায়ার্স, যে মানে ইনভেস্টার্স, তারা তো নিজে তারা না, তাদের প্রোটেক্ট করে যে মাঝখানে যারা ব্যবসাকে স্টক ব্রোকার্স না কি বলেন, স্টক ব্রোকার বলেন নাকি ইস্যু, মানে তাদের ম্যানেজ করে তাদের ইয়েগুলা, তারাই তাকে অ্যাডভাইস দেয় এবং তারা কিনতে ব্যস্ত, তাদের বলে না। মন্ত্রী, আমি এই প্রশ্নটি আসলে খুজিস্তান নূরে নাহিন আপনাকে করতে চাচ্ছিলাম, যে মানে আমি যদি শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করি, আমি তো নিশ্চয়ই আপনার মাধ্যমে বা কোন একটা ব্রোকার হাউসের মাধ্যমে যাব, তাহলে কোন মানে আমাকে কেন এত পড়ালেখা করতে হবে? মানে আপনারা, বিকজ আমাদের ওই লাইসেন্সটা নেই, আমরা ওইটা পারমিটেড না যে আমরা অ্যাডভাইস করতে পারেন না, আমরা অ্যাডভাইস করতে পারি না। আমাদের যদি খুব ইচ্ছা হয় কাউকে হেল্প করার, কেউ যদি হেল্প চায়, দেন আমরা মানে ম্যাক্সিমাম বলতে পারি যে হ্যাঁ আপনি এই এই জায়গাগুলো পড়েন, তারপরে ডিসিশন আপনি নেন। আমাদের কিন্তু ওই লাইসেন্সটা নাই। আমরা মার্চেন্ট ব্যাংকরা আছে, ওরা পারে, কিন্তু নরমাল ব্রোকার আমরা যারা আছি আমরা পারি না। এটা লাইসেন্স আছে সবার। এইসব কিভাবে, হাউ ডু এক্সপেক্ট একজন স্মল ইয়েকে ইনভেস্টরকে জানবে? আর্নিং পার শেয়ার, তারপর পিই হলো কি জানি প্রফিট কি আর্নিং রেশিও, প্রফিট আর্নিং রেশিও। আপনি শুনেন আমাদের ডেপথ কম তো মার্কেটে। বিদেশি মার্কেট যেগুলো আমরা কথা বলতেছি সেখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর অনেক বড়। আপনি যে পেনশন ফান্ডস, রাষ্ট্রীয় ফান্ডস, দিস দ্যাট, এগুলো এত বড় থাকে, দে ডোমিনেট দ্য মার্কেট। সরকারি প্রকল্প ঢোকানোর জরুরি যে সেটির কথাও মানে বলছিলেন। আমি যাচ্ছি যেতে হবে, কিন্তু আপনি হুট করে ঢুকতে পারবেন না, আপনাকে কিছু গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। তো আপনি ওই যে ডাইভেস্টমেন্টের কথা বললেন, ভালো আমাদের একটা কোম্পানি আছে সরকারের হাতে 40 বছর, ভালো আমাদেরকে লাভ দেয় না, মানুষের আগ্রহের উপরে আছে। কালকে আমি ভালো দামে বিক্রি করি, তাও বলবো যে এত টাকার মাল ছিল, দাম কম পেয়েছে। এটা ভীতি গভর্নমেন্টের মধ্যে কাজ করে। গভর্নমেন্ট হ্যাজ টু প্লিজ এভরিওয়ান এন্ড টেক এভরিবডি অ্যালং। গভর্নমেন্ট এই ডাইভেস্ট করার চিন্তা করছে 20 দিন যাবত, চিন্তা করছে। এই বিষয়টি নিয়ে আমি আপনার সাথে এর পরবর্তী পর্বেও কথা বলতে চাই, যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকেও কেন অন্তর্ভুক্ত করা হচ্ছে না, এই বিষয়টি নিয়ে আর একটু বেশি জানতে চাই যে আপনাদের পরিকল্পনা কি। আমি খুজিস্তান নূরে নাহিন আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো যে আসলে একজন দর্শকও ফোন করছিলেন যে 2010-এর ঘটনা বলে, যে যখন অর্থমন্ত্রীও বলছিলেন যে এটাই শ্রেষ্ঠ সময় বিনিয়োগের, তারপরে আসলে ফ্ল্যাট বিক্রি করে আসার পরে দেখা গেল যে সেটা শ্রেষ্ঠ সময় নয়। তো কি কি করতে পারেন না না একজন বিনিয়োগকারী সিদ্ধান্ত নেওয়ার সময়? যেটা যেই জিনিসটা বললেন যে আমি আসলে জানি না যে অর্থমন্ত্রী বলেছেন কিনা, আমার মনে হয় না বলেছিলেন যে খুব ভালো সময় যাচ্ছে, কারণ ব্রোকার অ্যাসোসিয়েশন তখন ছিল না, বোর্ড ছিল, ডিএসসি বোর্ড ছিল তখন। কিন্তু ডিএসসি বোর্ড থেকে আমার যতদূর মনে পড়ে যে ডিএসসি বোর্ড থেকে একটা প্রেস কনফারেন্স করে তারা বলেছিলেন যে এখন মার্কেট অনেক বুলিশ হয়ে গেছে, অনেক বেশি এখানে হিটেড হয়ে যাচ্ছে মার্কেট,
অনেক বেশি এটা দাম ওভার ভ্যালুড হয়ে যাচ্ছে, আপনারা এখনই গভর্নমেন্ট শেয়ারগুলো ছাড়েন। তারা কিন্তু মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন, আমার যতদূর মনে পড়ে, যে আপনারা গভর্নমেন্ট 26টা শেয়ার আছে, নতুন নতুন কোম্পানি আছে, ওই শেয়ারগুলো বাজারে দিলে বাজারটা নর্মাল হবে। আমার যতটুকু মনে হয় যে মন্ত্রী ওই কথাটা বলেছেন, আমার এটা টোটাল মনেই পড়ছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে একজন বিনিয়োগকারী যখন তার ফ্ল্যাট বিক্রি করে বিনিয়োগ করবে, কেন এত হাই প্রাইসে বিনিয়োগ করবে? এবং তার একটা ফ্ল্যাট কিন্তু একটা স্বপ্ন থাকে, স্বপ্নগুলোকে এইভাবে বিক্রি করবে, এটা তো না না না, বিনিয়োগকারীর তো উচিত হয়নি যে এই দামটাতে সে করা, সে তাহলে তো জিনিসটা হলো না। একটা বিনিয়োগকারী, কেন অশিক্ষিত বিনিয়োগকারী এখানে আসবে? শিখে বুঝে তারপরে। আমি যে এবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের অ্যাডভাইসেও দেখছিলাম যে আপনাদের তো একটা তত্ত্বই আছে যে আসলে সঞ্চয় কিরকম সঞ্চয় হলে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, এটা কি আপনি খুব পরিষ্কার করে বলে দিতে চান? জি জি জি, অবশ্যই আমি বলি, আমরা সবসময় বলি যে আপনার কাছে যদি উদ্বৃত্ত টাকা থাকে, সেটার থেকে কিছু একটা অংশ আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। এবং আমরা আরো একটা কথা বলি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন, ভালো কোম্পানি দেখে বিনিয়োগ করুন, আপনার লসের সংখ্যা অনেক কমে যাবে, সংখ্যাটা কমে যাবে। এখন ভালো কোম্পানি কোনটা সেটাও আপনাকে হিসেব করে বের করতে হবে, বুঝতে হবে। আপনার মালিকের ঠিকুজিও বের করতে হবে, আপনি বলছিলেন। মালিক শুধু না, ম্যানেজমেন্টও দেখতে হবে। শুধুমাত্র আমাদের আর সময় নেই অধ্যাপক নিজামী, একদম সংক্ষেপে যদি একটু, সকলেরই যেহেতু সেটা নিয়ে উদ্বেগ যে কি কি সুরক্ষার ব্যবস্থা হলো, একটু যদি বলতেন যে কি কি সুরক্ষার ব্যবস্থা এখন রয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের। সুরক্ষার কথা খুব সংক্ষেপে বলা যাবে না, পুঁজিবাজারের বিদ্যমান বাস্তবতায় কি বিষয়টি তাদের দেখা দরকার সেটি হয়তো দুই একটি শব্দে শেষ করে দেওয়া যাবে। সুরক্ষার কথা যদি এভাবে আমি বলি, যে সুরক্ষার ব্যাপারটি আপনি দেখেন 2010 সালের আগে পুঁজিবাজারে যেভাবে আপনার প্রাইভেট প্লেসমেন্ট বিক্রি হতো, এখন সেই প্রক্রিয়াটি বন্ধ হয়ে গেছে। 2010 সালে আপনি যখন 1 লক্ষ টাকা নিয়ে বাজারে আসতেন, আপনাকে 1 কোটি টাকা ঋণ দেওয়ার নজিরও আছে, তাইলে 1:2 কত 100%। এখন আপনাকে 1 লক্ষ টাকা, কারণে পরে ঘটি বাটি বিক্রি করে সেই ঋণ শোধ, বাংলাদেশ ব্যাংক তখন সেদিকে নজর দেয়নি। কিন্তু এবারকার মুদ্রানীতির যে বিষয়টা এসেছে, সেখানেও আমি মনে করি যে সেটিতে হতাশা হওয়ার কোনো কিছু নেই। গভর্নর মহোদয় তার চিরাচরিত কাজ সেটি উনি বলেছেন, এটি তাদের রুটিন কাজ, তারা সেই কাজটি করবেন মনিটর। আইনি সীমার মধ্যে তাদের অঙ্গ প্রতিষ্ঠানগুলো, সাবসিডিয়ারি কোম্পানি বিনিয়োগ করছেন কিনা সেটি দেখভাল করার বিষয় তাদের আছে। তা না হলে তো 2010 সালের মতো একই ঘটনা ঘটবে, যখন বাংলাদেশ ব্যাংক তাদের দায়িত্বশীলতার পরিচয় ওই সময় দেয়নি। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি আমরা এখন দিচ্ছি আপনার 1 লক্ষ টাকা, যদি আপনি ঋণ, আপনার যদি নিজের মালিক ইকুইটি থাকে, তাহলে আপনি কেবল 50,000 টাকা ঋণ পাবেন, আগে পেতেন তার 100 গুণ বেশি। কিন্তু সেখানে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। আইনি সুরক্ষা কি এটি নয়? আপনি দেখেন, আমরা আইপিওর ক্ষেত্রে এখন বুক বিল্ডিং মেথডে যে আপনার প্রিমিয়াম নিয়ে আসবে, সেখানে 60% যারা বিডার তাদেরকে সেটি হজম করতে হবে। আপনি যে প্রাইস হাইক করছেন কিনা, প্রাইস বাড়িয়ে দিচ্ছেন কিনা, আমরা আপনার কাঁধে সেটি আপনার রেখে দিলাম। সাধারণ বিনিয়োগকারীকে এগুলো বিবেচনায় আনতে হবে। কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে শুরু করে মার্চেন্ট ব্যাংককে আমরা বলছি যে তোমরা গত 5 বছরে কোন ধরনের আইপিও বাজারে নিয়ে এসেছো, তার ডিউ ডিলিজেন্স দিয়ে বলবা কোন আইপিওটার প্রাইস কত, তাহলে জনগণ বুঝুক যে মার্চেন্ট ব্যাংক এবং ইস্যু ম্যানেজার হিসেবে তুমি দায়িত্ব পালন করছো কিনা। আমি শেষ করে দিচ্ছি একটি কথা বলে, বিদ্যমান বাস্তবতায় যে সূচকের কথাগুলো হচ্ছে, এই সূচকের দিকে না তাকিয়ে তারা যদি আজকে আমাদের ডিভিডেন্ড ইল্ড, লভ্যাংশ দেওয়ার হার এবং পি রেশিওর দিকে তাকাতো, যেখানে আমাদের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 3.69, ভারতে হচ্ছে সেটা 1.41, শ্রীলঙ্কা হচ্ছে সেটি আপনার 3.42, তাহলে আমরা প্রতিবেশী দেশগুলোর তুলনায় লভ্যাংশ দেওয়ার হারের ক্ষেত্রে অগ্রসরমান আছি। পি রেশিওর ক্ষেত্রে আমার এখানে 15 থেকে 16, ভারতে 19 থেকে 20, শ্রীলঙ্কা 20 থেকে 21, সেখানেও আমি অত্যন্ত পজিটিভ অবস্থার মধ্যে আছি। এইসব বিবেচনা করে যদি পুঁজিবাজারে তারা বিনিয়োগ করতে আসে, আমি মনে করি তাদের হারাবার কিছু থাকবে না। হলো আমাদের দর্শকদের কাছে এই পর্ব থেকে যে আসলে অনেকেই জেনে বুঝে এবং এমনকি শেয়ার বাজারের নিজস্ব ভাষা বুঝে বিনিয়োগে যাওয়া উচিত, এবং কোনোভাবেই ফ্ল্যাট বিক্রি করে, বাজার চাঙা আছে বলে এই ফ্ল্যাট বিক্রি করে সেই বিনিয়োগে যাওয়া ঠিক হবে না। দর্শক থাকুন, এর পরবর্তী পর্বে আমরা আলোচনা করব পুঁজি বাজারে বিনিয়োগের ঝুঁকি নিয়ে। আমরা এর পরবর্তী পর্বে যেতে চাই এবং সেইখানে আমরা মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর পাশাপাশি আমাদের সাথে আরও থাকবেন সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম এবং ডিএসসির সাবেক সভাপতি আহসানুল ইসলাম টিটু। সঙ্গে থাকবেন আপনারাও।